হ্যালো বন্ধুরা, হেল ইউনিভার্সিটির আজকের এপিসোডে থাকবে অনেক মিস্ট্রি, ড্রামা আর কিছু শকিং ঘটনা। তাই চলো দেরি না করে শুরু করা যাক। আজকের এপিসোড শুরু হয় এক রহস্যময় সিন দিয়ে। একজন মাস্ক পরার লোককে দেখা যায় দূর থেকে সে সবকিছু এমনভাবে অবজার্ভ করছিল যেন কোনো আসন্ন ভয়ঙ্কর ঘটনার ইঙ্গিত দিচ্ছে। এইদিকে জেইন সেলিনের নিথর দেহ দেখে পুরো ভেঙে যায়। তার মনে ম্যাটকে নিয়ে সন্দেহ তৈরি হয়, ম্যাট এসবের সাথে জড়িত কিনা। রাগের মাথায় সে ম্যাটের হাত ধরে তাকে টেনে নিয়ে যেতে থাকে। ভেনেসা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখন আবার ম্যাটকে নিয়ে কোথায় যাচ্ছ? জেইন রাগের মাথায় বলে, এটা শুধু ম্যাট আর আমার ব্যাপার। এই বলে সে ম্যাটকে টেনে নিয়ে চলে যায়। আর দূরে দাঁড়িয়ে থাকা সেই মাস্ক পরা লোকটি বলে, এগুলো তো মাত্র শুরু। পরবর্তীতে জেইন ম্যাটকে নিয়ে একটি পরিত্যক্ত বাসে আসে। তার চোখে তখন রাগ, অভিমান আর অবিশ্বাস সব একসাথেই মিশে আছে। জেইন প্রচন্ড রাগে জিজ্ঞেস করে, তুমি কি সেলিনের মৃত্যুর সাথে জড়িত? ম্যাট বলে সে কিছুই করেনি। কিন্তু জেইন কিছুই শুনতে চায় না। সে চিৎকার করে বলে, মিথ্যে বলছো তুমি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম ম্যাট, কিন্তু তুমি আমার সাথে এভাবে কিভাবে করতে পারলে? এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। ম্যাটও ভীষণ কষ্ট পায়। সে ধীরে বলে, আমি তোমাকে মিথ্যে বলছি না, আমি কখনো তোমাকে ধোকা দিব না। জেইন তখন রেগে গিয়ে জিজ্ঞেস করে, তাহলে কেন তুমি বিবিজি জয়েন করলে? তোমার কি আরো বন্ধু দরকার ছিল? আমরা কি তোমার জন্য যথেষ্ট ছিলাম না? নাকি তুমি নিজেকে বাঁচানোর জন্য এইসব করছো? ম্যাট কিছুক্ষণ চুপ থাকে। ঠিক তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। সেখানে নাজির বলছিল একটা ঝড় আসতে চলেছে, যার কথা শুধু কয়েকজনই জানে। ম্যাট জিজ্ঞেস করে, সে কি বোঝাতে চাইছে? নাজির বলে, একটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে আর তার জন্য তার কিছু বিশ্বাসযোগ্য মানুষ দরকার। এরপর সে ম্যাটকে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? ম্যাট তাকে আশ্বস্ত করে যে সে পারবে। ম্যাট তখন জানতে চায় তারা কি প্ল্যান করছে, কিন্তু নাজির বলে সবকিছু সঠিক সময় এলে জানাবে, এখন শুধু তোমার লয়ালিটি দেখতে চাই। ঠিক তখনই সেখানে নিকি এসে উপস্থিত হয়। সে হালকা মজা করে বলে, ওয়াও, কত নাটকীয় ব্যাপার চলছে। সে ম্যাটকে জিজ্ঞেস করে, তুমি যখন বলেছিলে তোমার পাওয়ার দরকার, তখন আসলে কি বোঝাতে চেয়েছিলে? ম্যাট উত্তর দেয়, আমি পাওয়ার চাই আমার ফ্রেন্ডসদের প্রোটেক্ট করার জন্য, আর আমি জানি আমি এটা একা পারবো না। নিকি হালকা হেসে বলে, খুবই সুইট, কিন্তু তারা কি নিজেদের রক্ষা করতে পারে না? ম্যাট তখন শুধু নাজিরের দিকে তাকিয়ে থাকে। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। বর্তমানে ফিরে এসে ম্যাট বলে, আমি বিবিজি জয়েন করেছি নিজেকে বাঁচানোর জন্য না, আমার ফ্রেন্ডসদের বাঁচানোর জন্য, আমার জীবনের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে প্রোটেক্ট করার জন্য। জেন এইসব শুনে আবার কান্নায় ভেঙে পড়ে। ম্যাট তাকে শান্ত করে বলে, তুমি আমার উপর রাগ করে থাকতে পারো জেন, কিন্তু আমি গ্যাংয়ে জয়েন করার জন্য কখনো রিগ্রেট করব না, আর আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত কখনো তোমাকে ছেড়ে যাব না। ঠিক তখনই বাইরে থেকে কেউ তাদের মক করতে শুরু করে। কে ভেতরে বসে কাঁদছে, বেরিয়ে এসো, লুকিয়ে থেকে কোনো লাভ হবে না। তখন জেইন আর ম্যাট একে অপরকে জড়িয়ে ধরে। ম্যাট বলে, যাই হোক না কেন তুমি চোখ বন্ধ রাখবে। জেইন রাজি হয় না। ম্যাট অনুরোধ করে, প্লিজ আমাকে বিশ্বাস করো, চোখ বন্ধ রাখো। এরপর সে নিজেই জেইনের চোখ বন্ধ করে দেয়। কিন্তু জেইন তখনও কাঁদছিল আর সে ম্যাটকে যেতে দিতে চাইছিল না। এদিকে বাইরে চিৎকার বাড়তেই থাকে। অবশেষে ম্যাট বাইরে বেরিয়ে আসে। সে বের হতে ডিসিডব্লিউ এর কয়েকজন মেম্বার বাসের ওপর থেকে লাফিয়ে নিচে নামে। তারা বলে, তুমি তাহলে বিবিজি এর নতুন মেম্বার, তোমাকে দেখে তেমন শক্তিশালী মনে হচ্ছে না, তোমার গ্যাং কি তোমাকে বাঁচাতে পারবে? তারা আরো বলে, তুমি ভুল গ্যাংয়ে জয়েন করেছো, এই ইউনিভার্সিটির সবচেয়ে শক্তিশালী গ্যাং হলো ডিজিডব্লিউ। ম্যাট ঠান্ডা মাথা বলে, তোমরা নিজেদের একটু বেশি বড় ভাবছো না? তোমাদের কি মনে হয় তোমরা আমাকে হারাতে পারবে? এরপর তারা আক্রমণ করে। ম্যাটও পাল্টা লড়াই করে, কিন্তু পেছন থেকে আঘাত পেয়ে ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ে। বাসের ভেতরে বসে জেইন সব শব্দ শুনে কাঁদছিল, তবুও ম্যাটের কথা মতো সে চোখ বন্ধ রেখেছিল। বাইরে ম্যাটকে নির্মমভাবে মারা হচ্ছিল। ঠিক তখনই সেখানে অ্যাশ এসে উপস্থিত হয়। সে একাই এসে সবার সাথে লড়াই শুরু করে এবং একে একে সবাইকে পরাস্ত করে। কিছুক্ষণ পর বিবিজি এর আরো মেম্বার আসতেই ডিসিডব্লিউর সবাই পালিয়ে যায়। অ্যাশ ম্যাটকে উঠিয়ে দাঁড় করায়। ম্যাট তখন প্রচন্ড যন্ত্রণায় ছিল। অ্যাশ কিছু না বলে বাকিদের ইশারা করে তাকে নিয়ে যেতে বলে। সবাই চলে গেলে অ্যাশ বাসে উঠে জেইনকে জড়িয়ে ধরে বলে, ম্যাট ঠিক আছে। এরপর তারা বাস থেকে নেমে আসে। এরপর আমরা প্রথমবারের মতো একটি ল্যাবের সিন দেখি। সম্ভবত এটি সিক্রেট ল্যাব। এখানে ডক্টর রোজেন কিছু এক্সপেরিমেন্ট করেছিল। কিছুক্ষণ পর কয়েকজন ব্ল্যাক ড্রেস ও মাস্ক পরা লোক দুইটি মেয়ের মৃতদেহ নিয়ে আসে। ডক্টর তাদের পালস চেক করে এবং কিছু ডিটেল লিখে নেয়। দেখা যায় মেম্বারদের কপালে নাম্বার লেখা, একজনের 14, আরেকজনের 15। এই নাম্বারগুলোই যেন কোনো বড় রহস্যের ইঙ্গিত দেয়। তো এখান থেকে সিন শিফট হয় হেল ইউনিভার্সিটি ক্লিনিকে। ম্যাটের জ্ঞান ফিরে আসে। জিন তাড়াতাড়ি নার্সকে ডাকে।
নার্স এসে চেক করে বলে ম্যাট এখন স্টেবল আছে। এটা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। নার্স বলে ম্যাট খুব লাকি যে কেউ তাকে বাঁচিয়ে এনেছে। এই বলে সে চলে যায়। ম্যাট তখন ব্যথায় কাতরাচ্ছিল। জেইন প্যানিক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, কোথায় ব্যথা করছে? ম্যাট বলে তুমি আমার হাতের উপর বসে আছো, ওখানেই ব্যথা করছে। এটা শুনে সবাই হেসে ফেলে আর জেইন বারবার সরি বলতে থাকে, কিন্তু ম্যাট তাকে বলে সরি তো আমার বলা উচিত জেইন। এরপর সে ইশারা করে সবাইকে বাইরে যেতে বলে। সবাই বাইরে চলে গেলে ম্যাট আবার বলে আই এম সরি জেইন, কারণ আমি তোমার থেকে আর বাকিদের থেকে এই ব্যাপারটা লুকিয়েছিলাম। জেইন তখন নিজেই ক্ষমা চায় আর বলে ক্ষমা তো আমার চাওয়া উচিত ম্যাট, কারণ আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি। ম্যাট তাকে শান্ত করে বলে আমি এতে কষ্ট পাইনি, আমি কষ্ট পেয়েছি সেই মানুষটাকে কাঁদতে দেখে যাকে আমি ভালোবাসি। জেইন এই কথায় কিছুটা থমকে যায়। ম্যাট তখন তাকে বলে আমি জানি অন্য কেউ আগে তোমার মন জয় করে নিয়েছে, আর আমি জানি সে অ্যাস, এবং আমি তোমার জন্য খুশি জেইন। সে আরো বলে আমি আর সেলফিশ হয়ে তোমার অ্যাফেকশনের লড়াই করতে চাই না, কারণ আমি জানি শেষ পর্যন্ত তুমি আর আমাকে চুজ করবে না। সে আরো বলে কিন্তু তোমাকে একটা প্রমিস করতে হবে জেইন, তুমি আর কখনো কাঁদবে না, এইটুকু আমার জন্য যথেষ্ট হবে। জেইন কোনোভাবে নিজেকে সামলায় আর ম্যাট তাকে আবার বলে প্লিজ প্রমিস করো জেইন, তোমাকে কাঁদতে দেখলে আমার আরো বেশি কষ্ট হয়, তোমার বেস্ট ফ্রেন্ড হিসেবেই আমাকে এই প্রমিসটা দাও। জেইন তখন তাকে পিঙ্কি প্রমিস করে। এরপর ম্যাট ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে জেইন অ্যাসের কাছে আসে। অ্যাস ম্যাটের খোঁজ নিলে জেইন চুপচাপ তাকে ধন্যবাদ জানায়। এরপর অ্যাস জিজ্ঞেস করে জেইন ঠিক আছে কিনা। জেইন তখন উত্তর দেয় আমি ঠিক আছি, কারণ ম্যাট আমাকে বাঁচিয়েছে। অ্যাস তখন বলে ম্যাট খুবই লাকি, কারণ সে তোমার মতো একজন ফ্রেন্ড পেয়েছে। জেইন শান্তভাবে বলে আমি তো এটা মনে করি না। অ্যাসও তখন শান্তভাবে বলে ও সত্যিই লাকি, আর আমিও একদিন তার মতো লাকি হতে চাই। জেইন তার কথায় হালকা একটা স্মাইল করে। পরের দিন নাজির ইচ্ছে করে অ্যাসকে ধাক্কা মারে আর তার সাথে কথা বলতে শুরু করে। সে জিজ্ঞেস করে তুমি কি ভয় পাচ্ছ না সুপ্রিমো, কারণ তুমি যদি তোমার পজিশন হারিয়ে ফেলো তাহলে তুমি আর তাকে বাঁচাতে পারবে না। সে আরো বলে তুমি কি জানতে চাও না রেস কেন এখন এত শান্ত আছে? অ্যাস তখন উল্টো প্রশ্ন করে বসে তুমি নিজেই কেন গিয়ে রেসকে এই প্রশ্নটা করো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা ম্যাটকে পুশ আপ করতে দেখি। জেইন তাকে দেখে কিছুটা নার্ভাস হয় এবং তাকে খেতে যাওয়ার কথা বলে। তাদের দুজনের মধ্যে যে অকারণ অস্বস্তি তৈরি হয়েছে তা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। এরপর আমরা জেইনকে ইউনিভার্সিটির স্টেয়ার্সে দেখি, যেখানে ফেক রোজের গার্লফ্রেন্ড এসে তার সামনে দাঁড়ায়। জেইন তাকে জিজ্ঞেস করে আমি কি করতে পারি তোমার জন্য? মেয়েটি মজা করে বলে ওয়াও তুমি কত পোলাইট বিহেভ করছো, তারপর বলো আসলে আমার খিদে পেয়েছে তাই আমার জন্য খাবার নিয়ে আসো। এরপর সে জেইনকে অর্ডার দিতে থাকে। জেইন কোনো রিয়াকশন না দেখিয়ে সেখান থেকে চলে যায় আর মেয়েটি তাকে কুইন বলে টিজ করতে থাকে। এরপর আমরা এসজি এর অফিস দেখি। জেইন কিছু ফাইলে সবার থেকে সিগনেচার নিচ্ছিল। এস সাইন করার সময় বারবার জেইনের দিকে এক ধরনের অ্যাফেকশন নিয়ে তাকাচ্ছিল, এমনকি জেইন তার ডেস্কে ফিরে গেলেও এস তার দিকেই তাকিয়েছিল। এক পর্যায়ে এস একটি লাঞ্চ নিয়ে আসে এবং সবার আড়ালে জেইনের সামনে গিয়ে সেটা রাখে এবং তাকে লাঞ্চ করতে বলে। জেইন তাকে বলে আমার এখন খিদে নেই, তাই আমি পরে খাবো। এস তাকে তখনই খেতে বলে। ঠিক তখনই মিস ক্যাট বলে জেইনের খিদে পেলে সে নিজেই খেতে পারবে। উনি বলে বাউন্ডারিজ মেনটেন করা উচিত। মিস ক্যাট আবার বলে তুমি কি জেইনের সাথে একটু বেশি ক্লোজ হয়ে যাচ্ছ না? এস তুমি কি তোমার পজিশন ভুলে গেছো? এস স্থিরভাবে বলে আমি জানি আমি কি করছি আর আমি কোনো কিছুরই পরোয়া করি না। এরপর সে তাদেরকে চলে যেতে বলে। অনেল কিছু বলতে গেলে এস আবার তাদের অর্ডার দেয় যাতে তারা রুম থেকে বেরিয়ে যায়। সুপ্রিমোর অর্ডার হওয়ায় তাদের মানতেই হয়। আর বের হওয়ার সময় মিস ক্যাট বলে এটা একটু বেশি হয়ে যাচ্ছে এস, কিন্তু এস কিছুই পরোয়া করে না। সে চেয়ার নিয়ে জেইনের সামনে বসে, লাঞ্চ খুলে খুব পোলাইটলি বলে আমি এটা ক্যাফেটেরিয়া থেকে তোমার জন্য নিয়ে এসেছি। জেইন বলে আমি মিটের চেয়ে ভেজিস বেশি পছন্দ করি। এস তখন বলে তাহলে তুমি কি চাও, আমি কি তোমার জন্য ঘাস নিয়ে আসি? জেইন আর কিছু বলতে পারে না। এস বলে তোমার প্রোটিন দরকার, স্পেশালি এমন একটা সিচুয়েশনে। জেইন ডিফেন্ড করে বলে অয়েলি খাবার হেলথের জন্য ভালো না আর এটা হার্টের ক্ষতি করে। এস তখন আবার বলে এখনই লাঞ্চ খাও, না হলে ভালো হবে না কিন্তু। জেইন তখন বলে না হলে কি হবে? এস তখন ফ্ল্যাটিং টোনে বলে তুমি যদি না খাও তাহলে আমি তোমাকে খেয়ে নিব। আই হোপ তোমরা বুঝবে যে এস কি বোঝাতে চেয়েছে। এইদিকে জেইন পুরোপুরি শকড হয়ে যায় আর তাড়াহুড়ো করে লাঞ্চ থেকে কিছু খেয়ে ফেলে আর এসকে জিজ্ঞেস করে এবার তুমি খুশি তো? এস এসে বলে অনেক খুশি। জেইন নিজেও হালকা করে স্মাইল করে। এরপর আমরা আবার ডক্টর রোজার সিন দেখি। তিনি একটি মেয়ের ডেড বডি পরীক্ষা করেছিলেন। কিছুক্ষণ পর তিনি ব্ল্যাক ড্রেস পরা লোকদের প্রোটোকল অনুযায়ী
সেই মেয়েটির দেহ পুড়িয়ে ফেলার জন্য অর্ডার করেন। তারা দেহটি নিয়ে চলে যায়। তারপর তারা আরেকটি মেয়ের বডি নিয়ে আসে। যে মেয়েটি জেইন আর ডেভকে বাঁচানোর জন্য অ্যান্টিডোট দিয়েছিল সেটি ছিল সেই মেয়ের বডি, যার মানে হেল ইউনিভার্সিটির জেইনের সেই সোভিয়ারকেও শেষ করে দিয়েছে। ডক্টর রেজা তাকে পরীক্ষা করে এবং একটি ইনজেকশন দেয়, যেন কোনো রহস্য এক্সপেরিমেন্ট চলছে। এরপর সিন শিফট হয়। জেইন করিডোরে শান্তভাবে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে তাকে কেউ ধরে ফেলে, আর সে ছিল অ্যাশ। অ্যাশ বলে, আমি যদি তোমার শত্রু হতাম তাহলে এতক্ষণে তুমি মারা যেতে। জেইন তখন শান্তভাবে জিজ্ঞেস করে, তুমি কি আমার শত্রু নাকি সুপ্রিমো? অ্যাশ তখন কথা ঘুরিয়ে বলে, তুমি বলেছিলে তুমি নাকি তাইকোয়ান্দো জানো, তাহলে দেখাও তোমার স্কিলস। এরপর তাদের মধ্যে ছোটখাটো একটা টেস্টও হয়। প্রথমে অ্যাশ ডোমিনেট করে এবং বলে, তোমার ট্রেনিং এ গ্যাপ আছে। জেন স্মার্ট করে বলে, তোমার জানা উচিত আমি শুধু তাইকোয়ান্দো জানি না, আরো অনেক কিছুই জানি। এরপর সে কাউন্টার করে এবং আবার সে অ্যাশের উপর ডমিনেট করে। অ্যাশ বলে, তোমার হাত সরানো উচিত। আমি বলেছিলাম তুমি আমাকে দেখতে পারো, কিন্তু টাচ করতে পারবে না। এরপর সে জেনকে নিজের কাছে টেনে নেয় কিস করার মতো, কিন্তু জেন সরে যায়। অ্যাশ বলে, তুমি খুব সহজে ডিস্ট্রাক্টেড হয়ে যাও। জেন তখন ডমিনেন্ট টোনে বলে, তুমি যদি আরো এক ধাপ এগোও তাহলে আমি একটা কিক করব। অ্যাশ তখন টিজ ভাবে বলে, তুমি যদি আমাকে এভাবে পানিশ করো তাহলে আমি কিভাবে তোমাকে ভেবে দিব? জেন বিরক্ত হয়ে বলে, প্লিজ এসব নাটকীয় কথা নিজের কাছেই রাখো। অ্যাশ আবার বলে, তুমি খুব সহজে মনোযোগ হারাও আর ফিজিক্যালিও খুব একটা ফিট না। জেন তখন বলে, তাহলে সরি, আমি যদি তোমার কাছে অ্যাট্রাকটিভ না হয়ে থাকি। অ্যাশ বলে, অ্যাট্রাকটিভ বলতে তুমি কি বোঝো আমি জানি না, কিন্তু নিজের প্রোটেকশনের জন্য রেডি হও, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। জেন তখন পোলাইটলি তাকে থ্যাঙ্কস জানায়। এরপর অ্যাশ তার মাথায় হাত বুলিয়ে দেয়। পরবর্তীতে জেন তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে সেক্রেটারি হিসেবে কেন সিলেক্ট করেছো? তুমি তো অন্য কাউকে সিলেক্ট করতে পারতে, যেমন অ্যাঞ্জেলিকাকে। অ্যাশ তখন অবাক হয়ে বলে, অ্যাঞ্জেলিকা এই পজিশনে টিকতেই পারবে না। জেন জিজ্ঞেস করে, কারণ কি? এটা যে তুমি তাকে কষ্ট দিতে চাও না। অ্যাশ বলে, সে যদি এটা কঠিন মনে করে তাহলে সেটা আমার জন্যই কঠিন হয়ে উঠবে। জেন তখন সরাসরি জিজ্ঞেস করে, কারণ তুমি তাকে পছন্দ করো। অ্যাশ কথাটি এড়িয়ে যায় আর বলে, কাজ ঠিক মতো না হলে সেটা আমার জন্য প্রবলেম হবে, যেমন ফিরসিকে দেখো, যে রক্ত দেখতে পারে না। জেন হেসে বলে, সবাই তো আর তোমার মতো না। অ্যাশ তখন বলে, যদি সেটা তোমার রক্ত না হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। সে আরো বলে, তুমি যাকে ভালোবাসো তাকে বাঁচানোর জন্য সব করতে পারো জেন, কিন্তু নিজের জন্য কেন না? কেন তুমি তোমাকে বাঁচাতে বলো না? জেইন বলে, কারণ এটা তোমার পজিশনকে এফেক্ট করবে। অ্যাশ তখন বলে, তুমি এখনো বুঝতেই পারছো না জেইন, আমি এই পজিশন নিয়ে কোনো পরোয়াই করি না যদি না তুমি আমার হও। জেন তখন বলে, কিন্তু তুমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছো, সবাই তোমাকে রেসপেক্ট করে, এই জন্যই তোমার সব অর্ডার মেনে চলে। অ্যাশ তখন হেসে বলে, তাহলে আমি কি তোমাকে একটা অর্ডার দিতে পারবো? জেন বলে, কি চাও তুমি? আমি তোমার সব অর্ডার ফলো করব। অ্যাশ বলে, তুমি আমার ছাড়া অন্য কারো অর্ডার ফলো করবে না, এটাই হলো এসএসজি প্রেসিডেন্টের অর্ডার। এই বলে সে জেইনের কপালে কিস করে, আর এই সব কিছু নিকি দাঁড়িয়ে দেখছিল। এরপর জেইন ওয়াশরুমে গিয়ে তার হাত পরিষ্কার করছিল, কিন্তু বের হওয়ার সময় নিকি এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তার গলার ওপর পা রেখে চিৎকার করে বলে, তুমি সব নষ্ট করে দিচ্ছ। জেইন তখন জিজ্ঞেস করে, আমি কি করেছি যে তুমি এমন আচরণ করছো? নিকি তখন বলে, তুমি কিচ্ছু করনি, কিন্তু তোমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সুপ্রিমো থেকে দূরে থাকো। জেইন তখন সরাসরি বলে, তুমি আমাকে বলার কে? নিকি তখন তার চোখের নিচে নখ দিয়ে আঘাত করে এবং ওয়ার্ন করে বলে, সুপ্রিমো থেকে দূরে থাকো, না হলে তুমি মরবে। এখন তুমি নিজে ডিসাইড করো তুমি কি করবে। জেইন ঠান্ডা মাথায় বলে, তাহলে আমাকে মেরে দাও এখনই। এরপর সে নিকির হাত সরিয়ে দিয়ে চলে যায়, কিন্তু নিকি আবার তাকে ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলে, আমি তোমার আর সুপ্রিমোর বোকামির কারণে সব নষ্ট হতে দেব না, তাই তুমি সুপ্রিমো থেকে দূরে থাকো, না হলে তুমি আমার আসল রূপ দেখবে। এই বলে সে চলে যায়। কিছুক্ষণ পর জেইন নিচে নামতে গেলে অ্যাশ তার ইনজুরি দেখে ফেলে। সে জিজ্ঞেস করে, এটা কি হয়েছে? কিন্তু জেইন ডেকে গিয়ে বলে, আমি আমার শত্রুর মোকাবেলা একাই করতে পারবো। এরপর সে ক্লিনিকে যায়। নার্স তার ক্ষতগুলো ব্যান্ডেজ করে দেয়। তারপর নার্স তাকে জিজ্ঞেস করে, এই স্যার আর তোমার মধ্যে কোনো রিলেশনশিপ আছে? জেইন সরাসরি বলে, থাকলেও তাতে তোমার কি? এই বলে সে চলে যেতে চায়, কিন্তু নার্স তাকে থামিয়ে বলে, আমি ক্লান্ত জেইন, আমি ওয়াদা করেছিলাম আমি মানুষদের সাহায্য করব, কিন্তু তারা আমাকে হুমকি দিয়ে রেখেছে। জেইন কিছুই বুঝতে পারে না। নার্স আরো বলে, আমি তাদের হাতের পুতুল হতে হতে ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু আমি জানি শেষ পর্যন্ত আমি এই জায়গা থেকে বের হতে পারবো না। জেইন তাকে আশ্বস্ত করে বলে, লড়াই এখনো শেষ হয়নি, আমরা তাদের জিততে দেব না, আমরা সবাই এখান থেকে বের হব। নার্স তখন বলে, আমি আর চুপ থাকবো না, এবার আমিও আমার দায়িত্ব পালন করব। এরপর সে একটি শকিং সত্য প্রকাশ করে। সে বলে, যে রাতে তুমি আর ডেভ পয়জন হয়েছিলে সেদিন আমি একটা সত্য লুকিয়েছিলাম। তোমাদের যে পয়জন দেওয়া হয়েছিল সেটা কোনো ড্রিঙ্কস বা প্লাস্টিক থেকে আসেনি, সেটা এমন একটি কেমিক্যাল ছিল যেটা এই ইউনিভার্সিটিতেই পাওয়া যায়। জেইন তখন জিজ্ঞেস করে,
তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? নার্স বলে, কারণ তোমাদের সিমটম ঠিক ওই কেমিক্যালের মতোই ছিল। সে আরো বলে, একজন স্টুডেন্ট আমার কাছে এই কেমিক্যাল চেয়েছিল। সে জেইনকে একটি রিকোয়েস্ট পেপার দেখায়, সেখানে জেরোমের নাম ছিল। জেইন পেপারটা নিয়ে বের হয়ে আসে আর ভাবতে থাকে, আমি চাইতাম এই মানুষটা অন্য কেউ হোক, কিন্তু তার ভেতরে তখন একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। অবশেষে সে সিদ্ধান্ত নেয় আজ রাতে সে সত্য বের করবে। রাতে জেইন ড্রয়িং রুমে বসে পড়াশোনা করছিল। ম্যাট সেখানে এসে আবার আগের জন্য সরি বলে। জেইন তাকে থামিয়ে বলে, এখন আমি খুশি, কারণ আমাদের মধ্যে আর কোনো সিক্রেট নেই। এরপর তাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যায়। এরপর সবাই মিলে ট্রুথ এবং ডেয়ার খেলতে বসে। শুরুতে ডেভ মিয়াকে ডেয়ার দেয় কিস করার জন্য। জেনিফার সঙ্গে সঙ্গে বলে, তুমি কি মার খেতে চাও নাকি? ডেভ বলে, আমি তো মজা করছিলাম। এরপর সে মিয়াকে গান গাইতে বলে। মিয়া হালকা করে গান গায়। এরপর মিয়া ভেনেসাকে ট্রুথ দেয় এবং জিজ্ঞেস করে, এই ইউনিভার্সিটিতে তোমার ক্রাশ কে? ভেনেসা বলে, আমার কোনো ক্রাশ নেই। এটা শুনে জেইনম কিছুটা হতাশ হয়ে যায়। এরপর জেনের পালা আসে। জেইন ডেভকে জিজ্ঞেস করে, সেই পার্টিতে কোন মেয়েটাকে তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল? ডেভ বলে, মিয়া, সে সবচেয়ে বেশি সুন্দর ছিল। জেন বলে, তাহলে ওই রাতে সবকিছু তোমার মনে আছে? ডেভ বলে, অবশ্যই, ওই রাতে আমি কিভাবে ভুলবো? এরপর জেন আসল প্রশ্নে যায়। সে জিজ্ঞেস করে, যে ড্রিঙ্কসের কারণে আমরা পয়জন হয়েছিলাম সেটা তুমি কোথায় থেকে পেয়েছিলে? সবাই অবাক হয়ে যায়। জেইন আবার জিজ্ঞেস করে, আইসটা তুমি কোথা থেকে এনেছিলে? ডেভ জিজ্ঞেস করে, তুমি এসব কেন জিজ্ঞেস করছো? তুমি কি আমাকে সন্দেহ করছো? সে বলে, সে কিছুই করেনি। ভেনেসা বলে, তুমি গেমটা নষ্ট করে দিচ্ছ কেন জেইন? কিন্তু জেইন থামে না। সে বলে, যখন তুমি আইস নিয়ে টেবিলে এসেছিলে তখন তোমার সাথে আরেকজন ছিল। সে সবাইকে জিজ্ঞেস করে তাদের মনে আছে কিনা। এরপর সে সরাসরি জেরোমের দিকে তাকিয়ে বলে, তুমি তখন কোথায় ছিলে আর কি করছিলে? সবাই চুপ হয়ে যায়। একটা টেনশন তৈরি হয়। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোডে কি হবে জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।